সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। এখনো ফল ঘোষণা হয়নি মার্কিন নির্বাচনের, তবে জয়ের পাল্লা অনেকটাই ঝুঁকে আছে ডেমোক্রেট জো বাইডেনের দিকে। ওদিকে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প গিয়েছেন আদালতে। ফয়সালা হবে কোথায়? এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কি হচ্ছে মার্কিন মূল্যকে, আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার তিনজন সহকর্মী। আছেন হাফসাতুন্নেসা, সিনিয়র নিউজরুম এডিটর, এবং ওমর ইনান ও সৈয়দ ইফতেখার, নিউজরুম এডিটর, সময় সংবাদ। এছাড়াও দর্শক জানিয়ে রাখি, আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমার আরও দুজন সহকর্মী, হাসানুজ্জামান সাকি, স্পেশাল করেসপন্ডেন্ট সময় সংবাদ, এবং আমার সঙ্গে আছেন লস্কর আল মামুল, তিনি সময় সংবাদের লস অ্যাঞ্জেলস করেসপন্ডেন্ট। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ক্যাসিনোর নেভাদায় ভাগ্য ঝুলছে ট্রাম্প ও বাইডেনের, বাজিমাতের অপেক্ষায় ডেমোক্রেটরা। কারচুপির অভিযোগে রিপাবলিকানদের 4 রাজ্যে মামলা। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হলো 3টি আধুনিক যুদ্ধ জাহাজ। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কমিশনিং। আক্রমণ হলে জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান। শুরু হলো পদ্মা সেতুর 36তম স্প্যান বসানোর কাজ। শুক্রবারই দৃশ্যমান হবে প্রায় 5.5 কিলোমিটার। ডিসেম্বরেই পুরো সেতু দাঁড়ানোর আশা। রাজধানীতে দুর্গন্ধের সূত্রে মিলল তরুণীর লাশ। হাত পা বেঁধে হত্যার পর তালাবদ্ধ ফ্ল্যাটে ফেলে রাখা হয় 4 থেকে 5 দিন। পলাতক কথিত স্বামী। এবং ছড়িয়ে পড়ছে ইয়াবার চেয়ে 50 গুণ বেশি ক্ষতিকর মাদক আইস। উচ্চবিত্তরাই টার্গেট। নকল প্রসাধনীতে সয়লাভ রাজধানীর চকবাজার। অভিযানেও মিলছে না সুফল। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আমার সঙ্গে যারা যুক্ত আছেন অতিথি হিসাবে স্টুডিওতে এবং অনলাইনে, সবাই আমার সহকর্মী। শুরুতে যুক্ত হতে চাই আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল করেসপন্ডেন্ট হাসানুজ্জামান সাকির সঙ্গে। হাসানুজ্জামান সাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আজকে আমরা আলোচনার শিরোনাম করেছি কি হচ্ছে মার্কিন মুলুকে। বলছিলাম আমরা যে জো বাইডেন অনেকটা এগিয়ে আছেন, তার পাল্লাই জয়ের পাল্লা তার দিকে ঝুঁকে আছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প গিয়েছেন আদালতে। তো আসলে কি হচ্ছে, সবশেষ কি খবর আছে আপনার কাছে এই নির্বাচনকে কেন্দ্র করে? সাকি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমার অন্য যে আরো 4 জন সহকর্মী আছেন সেই 4 জন সহকর্মীকেও আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে সবচেয়ে বড় কাজ, যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ভোট গণনা হচ্ছে, এবং সেই ভোট গণনার জন্যই আমরা এখনো অপেক্ষা করছি। ভোট গণনা কখন শেষ হবে, কখন ফলাফল পাবো আমরা। অন্তত পক্ষে 2টি অঙ্গরাজ্যের ফলাফল যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের জন্য খুব দ্রুতই জানা যাবে যে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। এখন 4টি অঙ্গরাজ্যের ভোট গণনার উপরেই আমাদের নজর। যদিও নর্থ ক্যারোলাইনা আছে, কিন্তু নর্থ ক্যারোলাইনাকে ধরছি না, কারণ ওখানে প্রায় 1.5 লাখেরও ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। আমি ধরে নিলাম নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যটি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পই পাবেন। কিন্তু অন্য যে 4টি অঙ্গরাজ্য আছে সেটি হচ্ছে অ্যারিজোনা এবং নেভাদা। সেই 2টি অঙ্গরাজ্যেই এগিয়ে আছেন জো বাইডেন। অন্যদিকে জর্জিয়া এবং পেনসিলভেনিয়া, এই 2টি অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তো এর মধ্যে কিছুক্ষণ আগে জো বাইডেনের যে ক্যাম্পেইন ম্যানেজার, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি যে কথাটি বলেছেন সেটি আসলে খুব সিগনিফিক্যান্ট এখন মনে করছি। এখন যে অবস্থা চলছে এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে মার্কিন গণমাধ্যম যেভাবে কাভারেজ করেছে, তাতে করে বরাবরই রিপাবলিকান এবং ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সাংবাদিকদেরকে কিন্তু অঙ্গুলি নির্দেশ করে আসছেন যে সাংবাদিকরা ফেক নিউজ, সবাই ভুয়া সাংবাদিক, গণমাধ্যম ভুয়া, এবং কখনো কখনো তিনি দুর্নীতিবাজ হিসেবেও আখ্যায়িত করেছেন সাংবাদিকদেরকে। সেই ক্ষেত্রে ভোট গণনার ক্ষেত্রে সবচেয়ে যে সিএনএন একটি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, কারণ সিএনএন কেই বেশি টার্গেট করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখন যেহেতু জো বাইডেন একটি সুবিধাজনক অবস্থায় রয়েছেন, সেই কারণে আমি মনে করছি সিএনএন একটু রক্ষণশীল ভূমিকা নিচ্ছে। ফক্স নিউজ অলরেডি দেখিয়ে দিয়েছে যে অ্যারিজোনায় পাস করেছেন জো বাইডেন, কিন্তু এখন পর্যন্ত সিএনএন এর প্রজেকশনে কিন্তু অ্যারিজোনাকে জো বাইডেনের রাজ্য হিসেবে বলা হচ্ছে না।
তো আমি যদি ধরে নেই যে অ্যারিজোনা এবং নেভাদা সেটিতে যদি জো বাইডেন জিতে যান, যেহেতু এগিয়ে আছেন, তাহলে তো স্পষ্টতই তিনি পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। কিন্তু যে কথাটি আপনাকে রুমেল বলছিলাম, পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে 7 লাখের ভোটের ব্যবধানে এগিয়েছিলেন গত একদিন আগে ডোনাল্ড ট্রাম্প। সেই ব্যবধানটি প্রথমে 5 লাখ, তারপরে 2 লাখ, এখন গিয়ে ঠেকেছে 1,36,000 ব্যবধানে পৌঁছেছে। কারণ যে এলাকার ভোটগুলো কাউন্ট হচ্ছে এখন সব এই 4টি অঙ্গরাজ্যে, সেই এলাকাগুলো হচ্ছে আপনার ব্লু, নীল এলাকা, অর্থাৎ ডেমোক্রেট বাইডেন সমর্থিত এলাকা। অর্থাৎ এই এলাকার যত ভোট আসবে সিংহভাগই বাইডেন পাবেন, সেই সুবিধাটি পাবেন। সেই জায়গা থেকে ক্যাম্পেইন ম্যানেজার ইতিমধ্যে একটি কথা বলে দিয়েছেন যে তাদের কাছে যে তথ্য, আমরা তো জানি যে রাজনৈতিক দলগুলোর সব এজেন্ট থাকে বিভিন্ন জায়গায়, তাদের যে তথ্য, প্রেক্ষাপটে আমরা যদি বলছিলাম যে আদালতে গিয়েছেন ট্রাম্প, তিনি কিন্তু আদালতে যাওয়ার পরের অবস্থাটি কি? আদালতে যাওয়ার পরবর্তী অবস্থাটি কি, সেটি হচ্ছে যে আদালত তার এই আবেদনটি, রিপাবলিকানদের সমর্থকদের এই আবেদনটি কিভাবে আমলে নিচ্ছে সেটি একটি বড় ব্যাপার। এই ঘটনাটি যে মানে যুক্তরাষ্ট্রের নানান ধরনের নির্বাচনে যে প্রথমবার ঘটেছে তা তো নয়, এর আগে নানান রকম নির্বাচনেই কিন্তু প্রতিপক্ষ কিন্তু আদালতে যায় স্বাভাবিকভাবে, এবং সচরাচর আমি যেটি দেখেছি যে অনেক সময় সেটি আমলেই নেওয়া হয় না। যেভাবে ট্রেন্ড চলছে, যেভাবে সতর্ক হয়ে ভোটগুলো কাউন্ট হচ্ছে, এক একটি কাউন্ট, তাতে করে আমার মনে হচ্ছে না যে স্পষ্ট বিজয় যদি হয় তাহলে আদালত এটি আমলেই নিবে। জি, ধন্যবাদ হাসানুজ্জামান সাকি, আপনি আমাদের সঙ্গে থাকুন, তারপরে আবারও যুক্ত হবো। হাফসা, শুনছিলেন যে হাসানুজ্জামান সাকি কথা বলছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই নির্বাচনকে কেন্দ্র করে, কিংবা আগে পরে তো বিভিন্ন সময় খবর পাঠান হাসানুজ্জামান সাকি। আমাদের সঙ্গে লস্কর আল মামুন আছেন, আপনারা তাদের সঙ্গে সমন্বয়টি করেন। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে গত 2-3 দিন ধরে, কিংবা তার আগে থেকেও এক ধরনের ছোটাছুটি আপনারা যারা এই কাজ করছেন, তো এই অভিজ্ঞতাটা তো আমাদের সঙ্গে শেয়ার করবেন যে এবারের নির্বাচনটি এখনো পর্যন্ত যেহেতু নির্বাচনী ফলাফল ঘোষণা হয়নি, মোটামুটি প্রক্রিয়াটি চলছে, আপনাদের অভিজ্ঞতা কি? ধন্যবাদ রুমেল আপনাকে। আসলে হাসানুজ্জামান সাকি এবং লস্কর আল মামুন ওনারা তো যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, প্রতি নিউজেই যোগ দিচ্ছেন মোটামুটি বলা চলে। আর এখানে থেকে আমরা তাদের সঙ্গে বলা চলে যে যখনই তারা লাইভে আমাদের সঙ্গে যোগ দেবেন তাদের সঙ্গে যোগাযোগ করা, সেটা তো করছি। আর ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে যা আসছে, যেমন সাকি ভাই যেটা বললেন যে সিএনএনে অনেকটাই কিন্তু রক্ষণশীল একটা ভূমিকা পালন করছে, যে 253-তে আছে এখনো, ফক্স নিউজ 264 দিচ্ছে বাইডেনের। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হচ্ছে যে কোথায় কি আসে, এবং আপনার বাইডেন কোথায় প্রচারণা চালিয়েছিলেন, সেখানে ওনার অবস্থান গতবার হিলারি যেখানে জিতেছেন সেখানে বাইডেন কি এবার জিতলেন কিনা, কিংবা রিপাবলিকান এরিয়াতে বাইডেন জিতলেন কিনা, এইসব যে বিশ্লেষণগুলো, এগুলো আমাদেরকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখে তারপর হচ্ছে গিয়ে আমাদেরকে করতে হচ্ছে, জনগণকে জানাতে হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম দেখে আপনারা করছিলেন এই নির্বাচনের আগে বা প্রচারণা যখন চলে, কিংবা ভোট গ্রহণ হলো গণনার শুরুর দিকে, মোটামুটি এক ধরনের একটি প্রেডিকশন আন্তর্জাতিক গণমাধ্যম বলেন, কিংবা দেশি গণমাধ্যম বলেন, কিংবা আমাদের নিউজ রুমও বলেন, যে ট্রাম্প এবার আসতে যাচ্ছেন, এরকম একটি ব্যাপার কিন্তু ছিল। তো এখন শেষ পর্যন্ত এসে গতকাল সন্ধ্যার পর থেকে, আজকে সকাল থেকে, বিশেষ করে গতকাল মধ্যরাতে, আজকে সকাল থেকে অনেকটা স্পষ্ট হয়ে গেছে। তো এই যে প্রেডিকশন গুলো এরকম উল্টো হয়ে গেল কেন, কি মনে হয় আপনার? আসলে তখন যেটা আমাদের হিসেবে ছিল যে বড় অঙ্গরাজ্য, মানে যেখানে আমাদের হচ্ছে ইলেকটোরাল ভোট বেশি আর যেটাতে হচ্ছে ইলেকটোরাল কম, তো সেই সব হিসেবগুলো যখন করা হচ্ছিল যে আচ্ছা বাইডেন এগুলো পেয়েছেন, ট্রাম্প আরো বেশি পাবেন, এই অঙ্গরাজ্যগুলো ট্রাম্পের অঙ্গরাজ্য, বেশিরভাগ হচ্ছে গিয়ে রিপাবলিকান সমর্থক, তাহলে তো এখানে ওনার পাওয়ার কথা। এই হিসেবগুলো করে আসলে প্রেডিকশন করা হয়েছিল, যদিও জো বাইডেনই এগিয়েছিলেন, কিন্তু সবাই ধরে নিয়েছিল যে আচ্ছা বাইডেন হয়তো আর বেশি এগোতে পারবেন না, ট্রাম্প তার এই রাজ্যগুলো ঠিকই ধরে রাখবেন। কিন্তু পরে যেটা দেখা গেল যে ক্যালিফোর্নিয়া 55টা ইলেকটোরাল ভোট, তারপর নিউ ইয়র্কে আছে, এইগুলো যখন তিনি মানে বাইডেনের পক্ষে চলে গেল, তখন গিয়ে হিসেবটা একদমই পাল্টে গেল বলা চলে। থাকুন দর্শক, আগেই জানিয়েছি আমাদের সঙ্গে যুক্ত আছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো একজন আমাদের সহকর্মী লস্কর আল মামুন, একটু তার সঙ্গে কথা বলতে চাই। লস্কর আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। শুনছিলেন যে এর আগে, অর্থাৎ হাফসা কথা বলার আগে কথা বলছিলেন ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকি, তার কাছে জানতে চেয়েছিলাম যে মার্কিন মুলুকে কি হচ্ছে। আপনি আছেন লস অ্যাঞ্জেলসে, সেখান থেকে আমাদেরকে কি নতুন কি তথ্য দেবেন, মার্কিন মুলুকে কি হচ্ছে? ধন্যবাদ রুমেল। তথ্য একটাই, এখন প্রত্যেক মানুষের কাছে প্রতি মুহূর্তের একটি মানে গণনার হিসেব নিকেশের মধ্যে আমরা রয়েছি। সেই হিসেব নিকেশটা কিন্তু প্রতি মুহূর্তে, তবে একটি জিনিস আমাদের কাছে খুব মনে হচ্ছে যে সংশয়ের,
সেটি হচ্ছে যে এখনো যে ফলাফলটি অর্থাৎ যে যে গতিতে এগোচ্ছে, অর্থাৎ গণনা কার্যক্রমটি যে গতিতে এগোচ্ছে, সেই গতিটা নিয়ে কিন্তু এখন মানুষের কিছুটা সংশয় শুরু হয়েছে এবং অনেক প্রশ্নও রয়েছে যে কেন এত স্লো হচ্ছে, অর্থাৎ এত বেশি সময় নিচ্ছে না। অর্থাৎ ধীর গতির কথা বলছেন লস্কর আল মামুন, এই ভোট গণনার ধীর গতি ইত্যাদি কথা তো আমরা তৃতীয় বিশ্বে শুনি, মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত দেশ, প্রভাবশালী রাষ্ট্র, তো তাদের এখানে এই ধীর গতি কেন, আপনার কি মনে হয়? হ্যাঁ, ঠিকই বলেছেন। এইটি কিন্তু এখন মানুষের একটি কোশ্চেন। একটু আগে হাসানুজ্জামান সাকিব আমার সঙ্গে কথা বলেছিলেন এই বিষয়টি নিয়ে যে আসলে এর কারণটি কি মনে করেন? আমি উনাকেও এটি বলেছি যে মূল কারণটি হচ্ছে যে এখন নেভাদা অঙ্গরাজ্য যেটি রয়েছে আমার ক্যালিফোর্নিয়ার প্রতিবেশী, সেখান থেকে অ্যাটর্নি জেনারেল একটা ইন্টারভিউ হয়েছে লোকাল মিডিয়াতে। আমি সেটি দেখছিলাম। সেখানে বলা হচ্ছে উনি অ্যাটর্নি জেনারেল বলছিলেন যে এখন ধীরগতির একটি কারণ যেহেতু ট্রাম্প ক্যাম্পেইনের পক্ষ থেকে এই গণনার বিষয়টি নিয়ে আদালতে গিয়েছেন এবং এই যেহেতু একটা স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই তারা আগে যে গতিতে ব্যালট গুলো কাউন্ট করতো এবং আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এখন যে ভোটগুলো গণনা হচ্ছে সেগুলো সব ডাকযোগে প্রেরিত, অর্থাৎ একটির মধ্যে একটি খাম থাকে, খামের উপরে একটি স্বাক্ষর থাকে এবং এটার ভিতরে যে ব্যালটটি থাকে, এই দুটো বিষয় এবং এই ভোটটি আসলেই কি ভোটার দিয়েছেন কিনা সেই ভোটারের যে তথ্যাদি থাকে সেই তথ্যাদির সাথে কিন্তু তারা খুব সতর্কতার সাথে স্ক্যানিং মেশিন থেকে ভেরিফাই করছেন যে ওই ব্যক্তি আসলে ভোট দিয়েছেন কিনা। কারণ ট্রাম্প এর আগে একটা অভিযোগ করেছিল যে মানুষগুলো মারা গেছেন, তাদের কিন্তু ব্যালট পাঠানো হয়েছে। যেমন অনেকের বাসায় এবার ক্যালিফোর্নিয়ার বিষয়টি হচ্ছে আলাদা এবং নেভাদাও ঠিক একই অবস্থা যে তারা প্রত্যেকটি ঘরে ডোর টু ডোর এবং ব্যালট পাঠিয়েছেন। ব্যালটটা পাঠিয়েছেন, এর আগে ছিল যে আপনাকে ব্যালটটি চাইতে হতো ডাকযোগে যে আমি ব্যালটে ভোট দিতে চাই। কিন্তু এবার কিন্তু যেহেতু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে প্রত্যেকের বাসায় কিন্তু ডাকযোগে ব্যালট প্রেরণ করা হয়েছে। এখন দেখা গেল অনেক বাসার মধ্যে অনেক মৃত ব্যক্তি রয়েছে, তার নামে কিন্তু ব্যালট চলে আসছে এবং এটি কিন্তু একটি অভিযোগ ছিল। সেই অভিযোগের সূত্র ধরে এখন ওই বিষয়টি তারা খুব সতর্কতার সাথে ভেরিফাই করছেন যে আসলে এই ভোটটি ওই যে ভোটার তিনি দিয়েছেন মামুন কিনা। বলছেন যে মৃত ব্যক্তির নামে ব্যালট ফেলে আসা হয়েছে, তো সেই মৃত ব্যক্তির ভোট কি এসেছে? না, এরকম একটি অভিযোগ ট্রাম্প ক্যাম্পেইন শিবির থেকে করা হয়েছে এবং সেই কারণে তারা নির্বাচনী কর্মকর্তা গণনার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সেই বিষয়টিকে একটু মাথায় রাখছেন, কারণ যেহেতু বিষয়টি আদালতে গেছে তারাও চাচ্ছেন না এই শেষ মুহূর্তে তাদের গণনার মধ্যে কোনো ত্রুটিতে তারা করুক। যেহেতু নেভাদা এখনো আদালতের মামলার বিষয়ের মধ্যে পড়েনি, নেভাদা সতর্কভাবে এগোচ্ছে। জি, ধন্যবাদ মামুন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হবে। একটু আমার সঙ্গে আছেন আমার আরো দুজন সহকর্মী। ইফতেখার, আপনার সঙ্গে একটু যুক্ত হতে চাই। সৈয়দ ইফতেখার, আপনি একটু রিপোর্ট করেছেন আজকে, আপনি বলছেন রিপোর্টে জো বাইডেন প্রেসিডেন্ট হলে বাংলাদেশের সংকটপূর্ণ ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্র আগের চেয়ে বেশি সহযোগিতাপূর্ণ হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যে এটি মনে করেন, কোন জায়গাগুলোতে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বা তাদের বিশ্লেষণটা কি একটু শেয়ার করেন। জি, ধন্যবাদ আপনাকে। ব্যাপারটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন বা এখনও আছেন যেহেতু যে অবস্থা, সেখানে 4 বছরে তিনি গুরুত্ব দিয়েছেন হচ্ছে অভ্যন্তরীণ ইস্যুগুলোকে। তিনি আসলে চেয়েছেন যে মানে মেক আমেরিকা গ্রেট এগেইন এমন একটা স্লোগানে আসলে এগিয়েছেন। এক্ষেত্রে তিনি চীনকে কীভাবে টেক্কা দিয়ে আসলে অর্থনৈতিকভাবে আরও উচ্চ পর্যায়ে যাওয়া যায়, তারপর হচ্ছে চীন যে ধরনের পণ্য উৎপাদন করে সেই পণ্য উৎপাদনে কীভাবে স্বাবলম্বী হবে হচ্ছে যুক্তরাষ্ট্র, এরকম একটা তার চিন্তাভাবনা ছিল এবং তিনি চেয়েছেন সবসময় যে অর্থনীতির কিভাবে আরও মানে স্বাবলম্বী করা যায় এবং পুঁজিবাদের যে ব্যবস্থাটা সেটাকেও তিনি একটু চাঙ্গা করতে চেয়েছেন। তো এটা একটা ব্যাপার। তো এই কারণে তিনি যেটা হচ্ছে যে অভিবাসন বিরোধী নীতি নিয়েছেন, তারপরে হচ্ছে একটা মুসলিম বিদ্বেষী একটা প্রচারণা বলা যায় বা একটা অবস্থান ছিল তার, কারণ তিনি এসেই 7টি মুসলিম দেশের নাগরিকদের একটা নিষিদ্ধ করে দিলেন, তো তারা আসতে পারছে না। তো সেই ক্ষেত্রে মুসলিমদের জন্য হোয়াইট সুপ্রিমেসি এস্টাবলিশড এক ধরনের চেষ্টা ছিল। হ্যাঁ, চেষ্টা ছিল। তারপরে হচ্ছে ওনার তো মূল ভোটগুলোই হচ্ছে যে যারা হচ্ছেন শ্বেতাঙ্গ তারা হচ্ছেন তার মূল ভোটার এবং এখন পর্যন্ত ট্রাম্প দেখা যাচ্ছে যে খুব একটা যে কম ভোট পেয়েছেন তা না, প্রায় আপনার 7 কোটির মতো ভোট কিন্তু তিনি পেয়েছেন। 48% মনে হয়। হ্যাঁ, 48% ভোট পেয়েছেন। তো 49 থেকে একটু বেশি পেয়েছেন জো বাইডেন। তো ভোটের যে ব্যবধান খুব একটা বেশি নেই। তো এখানে তার মূল ভোটার কারা? তারা হচ্ছে যে যারা হচ্ছে শ্বেতাঙ্গ তারাই।
হ্যাঁ, কিছু সংখ্যক কৃষ্ণাঙ্গ ভোট তিনি হারিয়েছেন কারণ হচ্ছে একতরফা নীতির কারণে। আপনি যে প্রশ্নটা করলেন সেক্ষেত্রে হচ্ছে যে অভিবাসন মানে যে বিষয়টা সেটাকে তিনি একদমই পছন্দ করতেন না। তিনি আশপাশের যে দেশগুলো থেকে অভিবাসন কিভাবে আটকানো যায়, কিভাবে আপনার শরণার্থী, কিভাবে একজন উন্নত জীবনের আশায় যারা আসছে বা যুক্তরাষ্ট্রে কাজ করতে আসতে চায় তাদেরকে কিভাবে আটকে দিয়ে আমাদের বলতে তাদের এলাকার বা তাদের দেশের মানুষের কিভাবে কর্মসংস্থান করা যায় মেক্সিকোর সঙ্গে দেয়াল সেটা তিনি নির্মাণ। করতে চেয়েছেন। কিন্তু আসলে কি 5 কোটি বেকার কিন্তু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে। আসলে তিনি কতটুকু সফল হয়েছেন এটা প্রশ্ন থেকে যায়। তার থেকেও বড় কথা হচ্ছে যে আপনার যারা যুক্তরাষ্ট্রে এসে থাকতে চায় বা অভিবাসন বা ইফতেখার, আপনি যদি সফলতার কথা বলছিলেন, এই যে এই সম্প্রতি বছরগুলোতে ডোনাল্ড ট্রাম্পের আগে যারা প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, অনেক ক্যারিসমাটিক নেতা, সেই যদি আপনি বিল ক্লিন্টন থেকে শুরু করি, আরও পিছনে যাচ্ছি না, কিন্তু এদের মধ্য থেকে আপনার এই ট্রাম্পের আগে যারা ছিলেন মোটামুটি সবাই কোনো না কোনো যুদ্ধে জড়িয়েছেন। ট্রাম্পের এই 4 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কোনো যুদ্ধে জড়ায়নি। অবশ্যই এটাকে কিভাবে বলবেন? এটাকে খুবই ইতিবাচক হিসেবেই দেখতে হবে। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে মানে অস্ত্রের যে ব্যবসাটা, সেই ব্যবসাটা কিন্তু যুক্তরাষ্ট্র অনেক বড় একটা বিষয়। এবং যুক্তরাষ্ট্রে কিন্তু ট্রাম্প কিন্তু অস্ত্র আইন কঠোর করেননি। হ্যাঁ, তো অস্ত্র আইন কঠোর করেননি, যারা হচ্ছে মার্কিন নাগরিক তারা কিন্তু অস্ত্র কিনতে পারছেন, কিন্তু সেটা হচ্ছে খুবই মানে অস্ত্রের বাজারকে প্রভাবিত করার জন্য খুব কম সংখ্যক। বাইরে যদি যুদ্ধ হয় বা বাইরে যদি কিছু ঘটে তাহলে কিন্তু অস্ত্রের বাজারটা চাঙ্গা থাকছে। এই ক্ষেত্রেও কিন্তু ট্রাম্পের পরাজয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বিষয়টাকেও কিন্তু আমরা পরাজয় যদি হয় আর কি, তাহলে আমরা এই বিষয়টা আনতে পারি যে হ্যাঁ, একটা নাখোশ বিষয় থাকতে পারে যে এই বিষয়গুলো আসলে ঘটে আসেনি, ভোটারদেরকে প্রভাবিত করেছে কিনা। জি, ধন্যবাদ ইফতেখার। ইনান, আপনার কাছে কি খবর আছে বলুন? এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা, যেটা আমি হাফসাকে জিজ্ঞেস করেছিলাম, এক ধরনের ব্যস্ততা পুরো আমাদের নিউজ রুমে, আমাদের দুজন সহকর্মী যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবরাখবর পাঠাচ্ছেন, তো এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার অভিজ্ঞতা কি? আমি যদি বলি যে আমরা আসলে প্রাথমিক দিকে প্রথম পর্যায়ে যে ধরনের খবর পাচ্ছিলাম যে সবগুলো ন্যাশনাল পোলে সবগুলোতে এগিয়েছিলেন জো বাইডেন, ডেমোক্রেটিক প্রার্থী। গতবারও কিন্তু তাই হয়েছিল যে হিলারি ক্লিন্টন এগিয়েছিলেন। এমনকি গতবারের নির্বাচনে আপনার 30 লাখ ভোট কিন্তু বেশি পেয়েছিলেন হিলারি ক্লিন্টন ট্রাম্পের চেয়ে। এখনো যেটা হচ্ছে যে এবার ট্রাম্প পেয়েছেন 6,86,00,000, গতবারের চেয়ে বেশি। গতবার তিনি পেয়েছিলেন 6,29,00,000, আর এবার বাইডেন যেটা পেলেন যে 7,21,00,000। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার গতবারের চেয়েও কিন্তু ট্রাম্প বেশি পেয়েছেন, এরপরেও তিনি পিছিয়ে আছেন। মানে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা যেই নিউজগুলো করলাম সেখানে দেখতে পেলাম যে আপনার যারা বিশ্লেষক আছেন কিংবা যে বিভিন্ন যারা জরিপ করেছেন তারা বলছেন যে এবারের যে নির্বাচনে যে জনগণ যে বিষয়গুলো মাথায় রেখে ভোট দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল অর্থনৈতিক অবস্থা। তো ট্রাম্প কিন্তু নিজের দেশের জন্য তার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যা যা করা দরকার তা তিনি চেষ্টা করেছেন, কিন্তু এরপরেও মার্কিন জনগণ এটাকে মাথায় রেখেছে, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে এই ইস্যুটাকে। তারপরে ছিল আপনার যে বর্ণবাদ। আপনি জানেন যে এই বছর কিন্তু বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে অতি সম্প্রতিকালে, হ্যাঁ হয়েছে, জর্জ ফ্লয়েড নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তো এটা কিন্তু যে আপনার ট্রাম্পে আমরা জানি শ্বেতাঙ্গ ঘেঁষা, যারা কৃষ্ণাঙ্গ আছে, যে অঙ্গরাজ্যগুলো কৃষ্ণাঙ্গ অধ্যুষিত, সেই অঙ্গরাজ্যগুলোতে কিন্তু ট্রাম্প এবার তেমন ভালো করতে পারেনি। একটা ক্ষোভ, যে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল, এই ক্ষোভের প্রতি ভালো করতে পারেনি। কিন্তু এবারের যে ধরনের যে গত নির্বাচনে অর্থাৎ ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন, তিনি যে অঙ্গরাজ্যগুলোতে ভালো করেছেন, এবার জো বাইডেনও সেখানে ভালো করেছেন। কিন্তু আবার এই রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প গতবার যে অঙ্গরাজ্যগুলোতে ভালো করেছিলেন, এবার তুলনামূলকভাবে সেগুলোতে ততটা ভালো করতে পারেননি। এটিও কি জো বাইডেনের এগিয়ে যাওয়ার একটি কারণ কিনা? না, এখানে একটা বিষয় আছে। এর আগে হিলারি ক্লিন্টন ছিল, হিলারি ক্লিন্টনকে যত না মানুষ পছন্দ করত, এবার কিন্তু তার চেয়ে বেশি পছন্দ করছে জো বাইডেনকে। এটা একটা বড় বিষয়। আমরা যেটা দেখছি যে বয়স্ক মানুষ বলছিল যে ট্রাম্পের চেয়ে জো বাইডেনের বয়স বেশি, এটা তার পক্ষে ট্রাম্পের ফেভারে যেতে পারে বেশি, কিন্তু না, মানুষজন যেটা দেখা যাচ্ছে যে জো বাইডেনের উপরে আবার গত বছরের যদি তুলনা যান, গত নির্বাচনের তুলনায় যদি যান, আপনার এই হিলারি ক্লিন্টন তো হচ্ছে অনেক বেশি ক্যারিসমাটিক, আগে থেকেই পরিচিত, ফার্স্ট লেডি ছিলেন, আপনার পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেছেন, বিশ্বজোড়া এক ধরনের পরিচিতি ছিল, একটু যদি বলি যে গ্ল্যামারও ছিল। তো সে জায়গা থেকে হিলারি ক্লিন্টন থেকে আপনার জো বাইডেনকে কেন ডেমোক্রেটরা আপনি বলছেন যে বেশি পছন্দ করছে? সেটা হচ্ছে অভিজ্ঞতা।
Right. জো বাইডেন অনেক অভিজ্ঞ একজন মানুষ এবং সেটা অবশ্যই এবং হিলারি বয়স্ক, ক্লিন্টন থেকে হ্যাঁ, যেটি বলছিলেন। বেশি, এবং সেই অভিজ্ঞতাটাকে মার্কিনরা অনেক বেশি প্রাধান্য দিয়েছেন। আপনি যদি দেখেন যে এবার তরুণ ভোটাররাও কিন্তু এগিয়ে এসেছেন, তরুণ ভোটাররাও কিন্তু অনেক বেশি ভোট দিয়েছেন জো বাইডেনকে। তারপর যে বয়স্করা আগে আপনার জো বাইডেন হিলারির উপর ভরসা রাখতে পারেনি, এবার সেই অভিজ্ঞতাটাকে কাজে তারা লাগিয়ে ওই ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের উপর ভরসা ভরসা রেখেছে। রেখেছেন। ধন্যবাদ। আমি আবারও যুক্ত হবো একটু হাসানুজ্জামান সাকির সঙ্গে কথা বলতে চাই। হাসানুজ্জামান সাকি, এর আগের আলোচনায় আপনার সঙ্গে যেখানে শেষ করেছিলাম যে আদালতে যাওয়ার প্রসঙ্গটি, আপনি বলছেন যদি এই ফলাফল এখানেই নির্ধারিত হয়ে যায় গণনার পরে, তাহলে হয়তো আদালত বিষয়টা আমলে নেবেন না কিংবা আদালত পর্যন্ত গড়াতে হবে না। তো খুব স্বাভাবিকভাবে একটি কৌতূহল আর কি, যে এই যে এত কিছু হচ্ছে, ভোট গণনা চলছে, সকালে আপনি যেটি রিপোর্ট পাঠিয়েছেন প্রায় একদিন পার হয়ে গেছে বলতে পারি আমরা ভোট গ্রহণের পর, এখনো ফলাফল আসেনি, আদালতে গেল। তো মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশন কমিশন, তাদের কি খবর? তাদের কোনো খবরাখবর আমরা কিন্তু গণমাধ্যমে দেখি না। প্রশ্নটি এ কারণে করেছি, ধরেন আমাদের দেশে যদি নির্বাচন হয়, আমরা দেখি যে প্রতি ঘন্টায় ঘন্টায় ইলেকশন কমিশনের কেউ এসে কথা বলছেন, আপনার গণমাধ্যমে তাদের সবশেষ খবর দিচ্ছেন। আমরা গণমাধ্যম কর্মীরা সবাই ইলেকশন কমিশনের সামনে জমায়েত হয়ে থাকি, শেষ খবরটি জানার জন্য ওখান থেকেই চেষ্টা করি। কিন্তু এই নির্বাচনটিতে এরকম কিছু আমরা এখনো পর্যন্ত আপনাদের পাঠানো রিপোর্ট কিংবা অন্যান্য গণমাধ্যমও কোথাও দেখিনি। এই জায়গায় আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে। জি, অনেক ধন্যবাদ আপনাকে রুমেল, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে প্রত্যেকটা দেশের রাষ্ট্র সরকার ব্যবস্থা, সেই দেশের সংস্কৃতি, সামাজিক অবস্থা সবকিছুর উপরেই তো নির্ভর করে অনেক কিছু। তো এখানকার যে রাষ্ট্রীয় যে ব্যবস্থা এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা অঙ্গরাজ্য কিন্তু স্বতন্ত্র, এবং প্রত্যেকটি অঙ্গরাজ্যের যিনি গভর্নর, তার নিয়ন্ত্রণেই সবকিছু হয়। পাশাপাশি ওই অঙ্গরাজ্যের যে শহর আছে, সেই শহরের আবার মেয়র রয়েছেন, সেই মেয়রের আন্ডারে, মেয়রের নিয়ন্ত্রণে সেই শহরের সবকিছু নির্ধারিত হয়ে থাকে। তো এই জন্যই ইলেকশন কমিশন যে আছে, বোর্ড আছে, তাদেরকে আপনি দেখছেন না, কারণ সেই অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন গভর্নর, সেই অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন সেক্রেটারি অফ স্টেট। অর্থাৎ যে সেক্রেটারি অফ স্টেট একটি পুরো যুক্তরাষ্ট্রের জন্য আছে, অর্থাৎ যেটিকে আমরা বাংলাদেশিদের মধ্যে বলি পররাষ্ট্রমন্ত্রী এই অর্থে। তো প্রত্যেকটা অঙ্গরাজ্যেরও কিন্তু একজন সেক্রেটারি অফ স্টেট আছে। তো সেই সেক্রেটারি স্টেট কিন্তু বক্তব্য দিচ্ছেন। আপনি দেখবেন যে যেসব অঙ্গরাজ্যে দোদুল্যমান এবং ভোট নিয়ে এখন টানাপোড়েন চলছে, তারা কিন্তু কখনো গভর্নর, কখনো কিন্তু সেক্রেটারি স্টেট এসে কিন্তু সেখানে কথা বলছেন। তো এই জায়গায় হচ্ছে যে স্থানীয়ভাবে যে প্রশাসন, তারা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের নির্বাচনে। সাকিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার সঙ্গে আবার যুক্ত হবো। আমি একটু যুক্ত হতে চাই লস্কর আল মামুনের সঙ্গে। লস্কর আল মামুন, এর আগের আলোচনায় আপনি যেখানে বলছিলেন যে করোনা, তো এই করোনা তো এখনো বিশ্বব্যাপী রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও রয়েছে। তো এই নির্বাচনে, এই ভোট গ্রহণের সময় করোনার প্রভাব কতটা ছিল বা কিরকম ছিল? ধন্যবাদ। আসলে মূলত এবারে নির্বাচনটির একটি মূল বিষয়ই ছিল এই করোনা, এবং এই নির্বাচনে জয় পরাজয়, নির্বাচন কেন্দ্রিক যতগুলো ইস্যু রয়েছে তার সবচেয়ে অন্যতম বড় একটি ইস্যু হচ্ছে করোনা। কারণ যুক্তরাষ্ট্রের মানুষ তারা খুবই এইটার পর্যদস্ত হয়েছে, তারা বিপর্যস্ত ছিল। সেই করোনাকালীন সময়ে যে দেশটিতে প্রায় 92-93 লাখের মতো আক্রান্ত হয়েছে এবং 2,35,000-এর মতো মানুষ মারা গেছে, সেই দেশটিতে যখন নির্বাচন হচ্ছে, সেই সময় সেই করোনাকে নিয়ে যে একটা অবহেলা, তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে প্রচন্ড পরিমাণে, সেটি কিন্তু ভোটারদের মনে দাগ কেটেছে। কারণ আপনি যদি হিসেব নেন যে 235 লক্ষ যে মানুষ মারা গেল, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন মিলে সবাই কিন্তু একটি শোকাবহ অবস্থার মধ্যে, সেই শোকাবহ রাষ্ট্রের মধ্যে যখন নির্বাচনটি হয় আর একটি আতঙ্কের মধ্যে যখন নির্বাচনটি হচ্ছে, সেই সময় বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়কে যে হাস্যরস করেছেন, সেটি কিন্তু মানুষের মধ্যে দাগ কেটেছে। পক্ষান্তরে অপর প্রার্থী জো বাইডেন, একে যে সহজ ভাই, আপনি যদি নির্বাচনী প্রচারণাটা দেখেন, সেখানে কিন্তু দুটো নিউজ ছিল। অর্থাৎ যখন তিনি মুক্ত মঞ্চে অর্থাৎ নির্বাচনী সমাবেশ করেছেন, সেই সমাবেশগুলোতে যে পরিমাণ মানুষ চলে গেছে, তাদেরকে স্বাস্থ্যবিধি মানা হয়নি, এবং আরো বেশি একটি রিপোর্ট অবশ্য গণমাধ্যমে এসেছে যে সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছেন। অর্থাৎ করোনাকে যে উনি মোকাবেলা করতে পারেননি এবং এই মৃত্যুর যে দায় উনি নিচ্ছেন তো নাই, উল্টো তারপরেও কিন্তু সেটি স্বীকার করেননি যে হ্যাঁ, এটি আমার ব্যর্থতা ছিল বা আমি পারিনি বা আমি চেষ্টা করেছি। তারপরে দেখেন যে শীর্ষ সংক্রমণ ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি
অর্থাৎ স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথাও কিন্তু তিনি মানেননি, তিনি বিজ্ঞানকে স্বীকার করছেন না। তারপরে এই যে বিষয়গুলোতে অবহেলা, সেটি একটি বিরাট ভূমিকা রেখেছে জনগণের মাঝে, এবং জি, এরই মাস্ক কারণে কিন্তু পরতে অনাগ্রহী থেকে নিজে আবার আক্রান্ত হয়েছিলেন। নিজে আক্রান্ত হয়েছেন, কিন্তু আক্রান্ত হওয়ার পরে যে বক্তব্যটি তিনি রেখেছেন সেটি কিন্তু ভয়াবহ। কারণ উনি বলেছেন যে আমি জানি না আমার কি হয়েছিল, ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, তবে আমি এখন 20 বছরের আগের চেয়ে বেশি শক্তিশালী মনে করি। অর্থাৎ উনি এখন ৭৪ বছরের মানুষ, তাহলে উনি বলতে চাচ্ছেন যে উনি এখন 54 বছরের হয়ে গেছেন। অর্থাৎ এরকম একটি যে তাচ্ছিল্য, সেটি কিন্তু সাধারণ মানুষ নেয়নি। কেন? সাধারণ মানুষ কিন্তু ছাপার হয়েছে, তারা কিন্তু এই রোগটিতে ভুগছেন, তারা জানেন এই ব্যথার কারণ। যে যার মারা গেছে সে কিন্তু কষ্টটা বুঝতে পারছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ মামুন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবো। হাফসা, এই যে আমাদের হাসানুজ্জামান সাকির কাছে যে বিষয়টি জানতে চেয়েছিলাম, এই আপনার ওখানকার নির্বাচন কমিশনের তৎপরতার বিষয়ে। আপনি ধরেন এবার এই মার্কিন যুক্তরাষ্ট্রে এই নির্বাচনটি কভার করছেন নিউজ রুমে থেকে, এর আগে গত 2016-তে করেছেন, এর আগেও করেছেন। আবার যখন আমাদের দেশে নির্বাচন হয়, সেটি জাতীয় নির্বাচন হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন হোক, সেটিও আপনি নিউজ রুমের ব্যস্ততা সেটি আপনার চোখে পড়ে। তো দুটি নির্বাচনের যদি আমি তুলনা করতে বলি, যে আমাদের দেশীয় নির্বাচন কিংবা এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, পার্থক্য, মিল অমিল। আচ্ছা, মিল অমিল বলতে আসলে উত্তেজনা তো আছেই। নিউজ রুমে উত্তেজনা এখনো যেরকম, শুধু এরকম না যে ইন্টারন্যাশনাল ডেস্কে উত্তেজনা, পুরো নিউজ রুমে কিন্তু উত্তেজনা। সবাই একটা কে জিতছে বারবার এসে জিজ্ঞেস করা, বা নিজেরাই খবর রাখছে, এসে বিভিন্ন জন বিভিন্ন খবর দিচ্ছে যে ওখানে এটা দেখলাম, আচ্ছা কে তাহলে এগিয়ে। উত্তেজনা ওই সময় আমাদের দেশের যেখানে আছে এখানেও আছে। আর বিষয় যেটা হচ্ছে যে আমাদের এখানে যেটা হয়, আমাদের দেশে যখন নির্বাচন হয় সেই সময়টাতে দেখা যায় যে নির্বাচন কমিশনের যে তৎপরতা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, মানে সবসময় একটা কোনো না কোনো একটা ওখানে এটা হচ্ছে নির্বাচন কমিশন একটা ব্রিফিং করলো এরকম, কিন্তু ওদের ওখানে এটা দেখতে পাই না। ওদের ওখানে সেই যে ভোট দিল, সারাদিন ধরে ভোট দিল, ভোট শেষ হলো, এরপর ভোট গণনার নিউজ আমরা পাচ্ছি, কিন্তু আছে যে কেউ ব্রিফ করছে বারবার যে অমুক জায়গায় এটা হলো, এত ভোটে ও এগিয়ে আছে। এই যে ব্রিফিংগুলো, এগুলো আমরা কিন্তু ওই ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো থেকেই কিন্তু পাচ্ছি। এবং হচ্ছে যে কোনো একজন ব্যক্তি বলবে যে অ্যারিজোনাতে এত, মিশিগানে এত, কিংবা ট্রাম্প কেন পিছিয়ে গেল বা বাইডেন এগিয়ে গেল, এই বিষয়গুলো আসলে ওরকম করে চোখে পড়ছে না। আমরা সব সময় নির্ভর করছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর উপর। আবার এই যে আমাদের লস্কর আলম যেটা বলছিলেন, এরকম অভিযোগ রয়েছে যে আপনার মৃত ব্যক্তির নামে যে মেল ভোট যেটা মেল ভোটের জন্য মৃত ব্যক্তির নামে গেছে কিনা, এরকম অভিযোগ। এটি একটু ট্র্যাডিশনটা আমাদের সঙ্গে মিলে কিনা? কিছু আমাদের এখানে যেরকম অনেক রকমের অভিযোগই হয় যে উনি মারা গেছেন, ওনার ভোটটাও পড়ে গেছে। কেউ হয়তো গিয়ে দিয়ে এসছে, অথবা অনেক সময় হয় যে আচ্ছা আমি তো যাইনি, আচ্ছা গিয়ে দেখলাম আমার ভোটটাও পড়ে গেছে। এরকম অনেক সময় অনেক কিছুই নিউজ আমরা দেখি, আমরা পাই। এরকম ওদের ওখানে এরকম শুনিনি যে হচ্ছে গিয়ে ওর ভোট আরেকজন দিয়ে দিয়েছে, ওরকম কিছু হয়নি। কিংবা মৃত ব্যক্তির ভোট, এই লস্কর ভাই যেটা বললেন যে এরকম একটা অভিযোগ পাওয়া গেছে, সেরকম অভিযোগ, কিন্তু ওরকম অভিযোগ যে খুব বেশি পাওয়া যায় সেরকম না। কিন্তু যে ভোট জালিয়াতির কথা কিন্তু ট্রাম্প বলছেন, যে ভোট গণনায় এবং জালিয়াতির কথা ট্রাম্প বলছেন, আবার ট্রাম্প কিন্তু ক্ষমতাসীন দলে, হ্যাঁ, ভোট জালিয়াতি, এবং উনি আদালতে যাচ্ছেন, উনি সব, এবং ওনাদের যে 200 বছরের নির্বাচন পদ্ধতি সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন, যেটা হচ্ছে পপুলার ভোট। কিন্তু এইবার কিন্তু পপুলার ভোট বাইডেনই বেশি পেয়েছেন ওনার থেকে, কিন্তু প্রশ্ন উনিই তুলেছেন। তো বিভিন্ন রকমের হচ্ছে, উত্তেজনা তো বিরাজ করছে আসলে। ধন্যবাদ। হাসানুজ্জামান সাকিব, এই নির্বাচনকে কেন্দ্র করে তো আপনি বেশ কিছুদিন ধরেই নির্ঘুম থাকছেন, তো প্রতিদিনই তো খবরাখবর পাঠান আমাদের নিউজ রুমে আপনি, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে নিউজ রুমের সঙ্গে আপনার ব্যস্ততা তো আগের চেয়ে অনেকটাই বেড়েছে, তো এই ব্যস্ততার খবর একটু আজকে আমাদেরকে বলবেন। হ্যাঁ, ব্যস্ততা অনেক বেড়েছে। আমি খালি শুধু এতটুকু বলি, আপনি যখন এখানে বসছেন এই সোফায়, তো আপনার কে সহযোগিতা করার জন্য অনেক মানুষ ছিল, আপনার কানে টক ব্যাগ লাগিয়ে দিয়েছেন আরেকজন। তো কিংবা আমাদের ইন্টারন্যাশনাল ডেস্কে যারা কাজ করেন, এই যে আমাদের 3 সহকর্মী, এবং তার বাইরে কিন্তু আরো অনেকেই আছেন, অন্যয় আছে, রানা আছেন, শুভ আছেন, সৃষ্টি আছেন, তো সবাই মিলে একটা টিম ইন্টারন্যাশনাল ডেস্ক। তার বাইরেও আবার আমাদের নিউজ এডিটররা আছেন, তাদেরকে সহযোগিতা করার মতো ভিডিও এডিটর, ক্যামেরা পার্সন, অনেক মানুষ আছেন। কিন্তু সেই রকম কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণেই কিন্তু
আমাদের এখানে কিন্তু নাই। আমরা কিন্তু যে কাজটি করছি সেটা এককভাবেই আমরা করছি। কিন্তু হয়তো সাকিব ভাই, কখনো কখনো এখানে আপনি আমাদের যে সঙ্গে কাজটি এককভাবে আমাদের করছেন পিছনে অবশ্যই হয়তো আপনি একজন ধন্যবাদ ক্যামেরাম্যান, পাওয়ার জি। যোগ্য, কিন্তু আপনার কিন্তু সাকিব ভাই এই অভিজ্ঞতা আরো রয়েছে যখন এই দেশে আমরা যদি কোনো নির্বাচন কভার করি, তখন আমরা যখন এরকম বাইরে থাকি বা নির্বাচনী এলাকায় থাকি, তখন আমাদেরও কিন্তু সে আপনার মতন একই রকম ব্যস্ততার মধ্যেই যেতে হয়, যে আসলে অবশ্যই, এগিয়ে দেওয়ার অবশ্যই, কেউ অবশ্যই, থাকে না। অবশ্যই যে না, না, অবশ্যই থাকে, কিন্তু তারপরে একটু পার্থক্য আছে। আচ্ছা। সেটি হচ্ছে যে আমিও বাংলাদেশের নির্বাচন কভার হুম, করেছি। হুম, হুম। 18 জন আমাকে হেল্প করতো একটা লাইভে যাওয়ার আগে। ঠিক আছে? আচ্ছা। তো সেই অবস্থাটি হয়তো এখন নেই। এখন হয়তো মোবাইল বা ওই ডিএসএনজি সেই স্যাটেলাইট নিয়ে যেতে হয় না। এত হুম, মানুষ হয়তো লাগে না। কিন্তু তারপরেও সহযোগিতা করার মানুষ অনেকেই থাকে আরকি। কিন্তু হুম, বাস্তবতা হচ্ছে যে আমাদের এখানে নেই। হুম। যেটা আমার বা মামুন ভাইয়ের যেটা করতে হচ্ছে সেইটা এককভাবেই করতে হচ্ছে। তাতেও কোনো আপত্তি নেই। আমরা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে, যথেষ্ট আগ্রহের সঙ্গেই সেটা আমরা করছি। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমরা যতই পরিশ্রম করি, নির্ঘুম কাটাচ্ছি। যেমন আমি মাত্র ১ ঘন্টা ঘুমিয়েছি আজকে, গতকালকেও ১ ঘন্টা ঘুমিয়েছি। তো এই যে বিষয়গুলো, এগুলো তো আর মানে মানে দর্শক যারা দেখছেন তারা বুঝতে পারবেন না যে আমরা কিভাবে কাজ করছি। মামুন ভাইকে আমি তুলেছি, ঘুম থেকে তুলে ২০ মিনিটের মধ্যে উনি ক্যামেরার সামনে চলে আসছেন, এবং উনি যখন প্রথমে কথা বলছিলেন উনার চোখের মধ্যে কিন্তু একটা ঘুম ঘুম ভাব ছিল। তো তারপরেও আমি বলবো যে ইন্টারন্যাশনাল ডেস্ক, সময় সংবাদের যে ইন্টারন্যাশনাল ডেস্ক এবং আমাদের নিউজ এডিটররা প্রতি মুহূর্তে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং তাদের উপরে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা যেভাবে আমাদের খবর নিয়েছেন, এইটার কারণে কিন্তু আমরা বলবো যে আমরা সর্বোচ্চটুকু দিতে পেরেছি। এজন্য আমি এককভাবে হলেও আমি এই জায়গা থেকে সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই। জি, ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। লস্কর আল মামুন, আপনার অভিজ্ঞতা শুনছিলাম যে নির্বাচনকে কেন্দ্র করে নিউজ রুমের সঙ্গে সেই সুদূর মার্কিন মুলুক থেকে যোগাযোগ, খবর পাঠানো, সবশেষ তথ্যটি দেয়া, এখান থেকে আবার নিউজ পাঠানোর তাগাদা রয়েছে, তো সবকিছু মিলে আপনার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা হাসানুজ্জামান সাকিব নিজেই অনেকটা বলে ফেলেছেন। তারপর আমি যেটি বলছি সেটি আমি এর আগে একটু যোগ করতে চাই যে হাফসা আপা যেটি বললেন যে মৃত ব্যক্তি, আমি আসলে বলেছি আমি বলেছি যে এবছর ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে প্রত্যেকের বাসায় ডাকযোগে ব্যালট পাঠানো হয়েছে। কিন্তু এর আগের যে পদ্ধতিটি ছিল সেই পদ্ধতি হয়েছে যে আপনাকে আবেদন করতে হবে যে আপনি ডাকযোগে ভোট দিতে চান। শুধু যে আবেদন করবে তাদের বাসায় ব্যালটটা দেওয়া হতো। কিন্তু এবছর করোনার জন্য গণহারে, অর্থাৎ প্রত্যেকের বাসায় যত ভোটার আছে সব ভোটারেরই ব্যালট দেওয়া হয়েছে, এবং আপনি সেটি ডাকযোগে দিতে পারেন। যদি না দেন আপনি কেন্দ্রে গিয়ে দিতে পারবেন, কিন্তু আপনার বাসায় পাঠানো হয়েছে। হুম, এর আগে এই পদ্ধতিটি ছিল না। এর আগের পদ্ধতিটি ছিল হচ্ছে হুম, যে যে আবেদন করবেন তাকেই দেওয়া হবে। তো প্রসঙ্গটি হচ্ছে যে এখানে যেমন অভিযোগ উঠছে এটি যে যারা মারা গেছেন তাদের নামেও ব্যালট আসছে। হুম। এখন সেই ব্যালটটি কেউ স্বাক্ষর করে জমা দিয়েছেন কিনা, ড্রপ করেছেন কিনা, না, এই মামুন ভাই, স্বাক্ষর করে জমা দিয়েছেন কিনা সেটি ভিন্ন প্রশ্ন, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, ধরেন যে ব্যক্তিটি মারা গেছেন, তো তার কি সেটি হালনাগাদ হয়নি, কিংবা ডেথ সার্টিফিকেট তো এসেছে, তো সেটি এই আপনার নির্বাচন কমিশন বা যারা হচ্ছে ওখানকার আপনার কি বলে ভোটার এই ব্যালট পেপার পাঠায় তাদের কাছে যায়নি? এরকম মৃত ব্যক্তির নামে ব্যালট পেপার যাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? জি, আমি যেটি বলছি এরকম অভিজ্ঞতা আমি পেয়েছি। কয়েকটি বাংলাদেশীদের বাসায় এরকম এসছে। আচ্ছা। সেই সূত্র ধরেই আমি বলছি। হুম, তবে আমি যেটি বলতে চাচ্ছি যে এখানে স্বাভাবিকভাবে মৃত্যু এবং অস্বাভাবিকভাবে মৃত্যু। যদি অস্বাভাবিকভাবে কোনো মৃত্যু হয় সেক্ষেত্রে একটি ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হয় এবং হুম, সেটি তখন হালনাগাদ হয়। হুম, তাছাড়া স্বাভাবিকভাবে যে মানুষগুলো মারা যায় বার্ধক্যজনিত কারণে বা বয়স্ক হয়ে গেছে এভাবে যদি কোনো মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় না। হুম, যদি ডেথ সার্টিফিকেটটা অথবা কজ অফ ডেথটা না দেওয়া হয় সেটি হুম, কিন্তু এখানকার সিটিজেন রেকর্ড অফিস রয়েছে। হুম, সেই রেকর্ড অফিসে কিন্তু কোনো রেকর্ড থাকে না, তথ্য হুম, থাকে না। হুম, অথবা অতি সম্প্রতি যদি কেউ মারা গিয়ে থাকেন, সেই তথ্যটি কিন্তু হালনাগাদ এভাবে হয়নি। এই পদ্ধতিটির কারণে, অর্থাৎ এরকম কয়েকটি বাংলাদেশী পরিবারের বাসায় তাদের যার স্বজনরা মারা গিয়েছেন, হুম, তাদের বাবা অথবা তাদের তারা মারা গিয়েছেন, তাদের নামে কিন্তু ব্যালট চলে আসছে। হুম, তারা বলেছেন, "ভাই এগুলো দিয়ে কি করব? হুম। এখন আমরা বাইরের একটা ভোট দিয়ে দেই।" এরকম বাংলাদেশীদের মধ্যে একটা প্রবণতা আমি দেখেছি। তারা এই বিষয়টি করেছেন। কিন্তু দিয়েছেন কিনা বা কিছু হয়েছে কিনা সেই বিষয়টি ওখানকার অ্যাটর্নি জেনারেল বলছিলেন যে এরকম একটি বিষয় সেনসিটিভ তাদের মাথায় রয়েছে। অর্থাৎ যেহেতু নির্বাচনের গণনা নিয়ে আদালতে চলে গেছে,
এই কারণে অন্যান্য অঙ্গরাজ্যগুলোর যারা ভোট গণনা করছেন তারা খুব সতর্কভাবে এগুচ্ছেন। আপনার মাধ্যমে জানিয়ে রাখি, আমি সাকিব ভাইয়ের সঙ্গে বলেছি যে এর আগে ডাকযোগে যে একটি ব্যালট, সেই ব্যালটটি গণনা করতে, একটি ব্যালট গণনা করতে 45 সেকেন্ড অথবা কোনো ক্ষেত্রে 1 মিনিট লেগে যাচ্ছে। তাহলে আপনাকে যদি আমি বলি যে এখন আটলান্টা, জর্জিয়া এখন 61,000 ভোট গণতে হবে, এখনো ব্যালট বাকি রয়েছে গণনা। তাহলে সেই 61,366 যদি টাইমস আপনি 45 মিনিটস দেন, কত সময় লাগবে? কিন্তু সেই জায়গা থেকেও তারা আরো ধীরগতি করছেন, কারণ এই বিষয়টি এখন আদালতে গিয়েছেন। অর্থাৎ কোনো গণনা কর্মকর্তা চাচ্ছেন না যে তার একটু ছোট ভুলের কারণে তিনি ফেঁসে যান অথবা পুরো একটি কোনো প্রার্থী ক্ষতিগ্রস্ত হন। জি, ধন্যবাদ লস্কর মামুন আপনাকে। সৌদি ইফতেখার, এর আগের আলোচনায় আপনার সঙ্গে যে আমরা অভিবাসন নিয়ে কথা বলছিলাম, ট্রাম্প বা রিপাবলিকানরা একটু অভিবাসন বিরোধী, ডেমোক্রেটরা হয়তো এক্ষেত্রে একটু লিবারেল, এরকমটাই তো প্রচলিত ধারণা বা আমরা সবসময় বলে আসছি। কিন্তু ধরেন রিপাবলিকান কিংবা ডেমোক্রেট যেই ক্ষমতায় আসুক, মার্কিন যুক্তরাষ্ট্রের মৌলিক যে নীতিগুলো, পররাষ্ট্রনীতি সহ, ওসব জায়গাতে খুব বেশি পরিবর্তন আসে বা আসবে বলে মনে করেন? না, আসলে পররাষ্ট্রনীতিতে আসলে খুব বেশি পরিবর্তন আসার সুযোগ নেই, কিন্তু ট্রাম্প কিন্তু একটু ভিন্নভাবে দেখতে হবে, কারণ ট্রাম্পের যে নীতি ছিল সেই নীতিটা আসলে অন্য সবার সাথে কিন্তু মিলবে না। এর আগেও যারা রিপাবলিকান প্রেসিডেন্ট ছিলেন তাদের সাথেও কিন্তু ট্রাম্পের যে আপনার মানে বিষয়টা যে মিলবে পুরোটা তা না, কারণ ট্রাম্প সিদ্ধান্ত নিতেন হচ্ছে তিনি যেটাকে মনে করছেন, কারণ তিনি কিন্তু অনেকবার উপদেষ্টা বহিষ্কার করেছেন, তিনি কিন্তু যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তাকে উপেক্ষা করছেন। হ্যাঁ, তো এগুলো কিন্তু আসলে ট্রাম্পেরই নিয়োগ ছিল বা এই ছিল, তো এই বিষয়গুলো অনেক দ্বিমত হয়েছে এবং আমরা প্রথমে দেখেছি তিনি কিন্তু পররাষ্ট্রমন্ত্রীও বাদ দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এভাবে করে কিন্তু মাইক পম্পেও কিন্তু তার সাথে কাজ করছেন, খুব বেশি সময় না, 2 বছর হবে এরকম। তো আসলে খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু তার থেকেও বড় ব্যাপারটা হচ্ছে কি যে আপনার ডেমোক্রেটরা আসলে চাইবেই যে বেকারত্বের যে সমস্যাটা দূর করা এবং অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাকে দূর করা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বেশি অবৈধ যারা আছে, যাদের নাগরিকত্ব নেই, তাদেরকে নাগরিকত্ব দিবে। এবং জো বাইডেন বলেছেন যে প্রায় 11 মিলিয়ন যারা অবৈধ তাদেরকে কিন্তু তিনি পুরোপুরি লিগ্যাল করে দিবেন, এবং তার মানে হচ্ছে যে তারা নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে বাংলাদেশি অনেক রয়েছেন ওখানে, যারা কাগজপত্র নেই তারা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি যারা পড়তে যেতে চান, শিক্ষার্থী বা যে কাজ করতে চান, তারাও কিন্তু সুযোগটা পাবেন, কারণ অর্থনীতি চাঙ্গা করতে গেলে সব কিছুকে উদার করে দিতে হবে, এটা একটা ব্যাপার। তো সেক্ষেত্রে সুযোগটা সহজ হওয়ার উচিত এবং হবে। আরেকটা ব্যাপার, সেটা জলবায়ুর বিষয়টা। জলবায়ুর বিষয়টা কিন্তু এখন ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু। এই ইস্যুতে কিন্তু ট্রাম্প কিন্তু কোনো টাকা দেননি, পরে প্যারিস জলবায়ু চুক্তি থেকে তিনি বেরিয়ে গেছেন। এখানে জো বাইডেন কিন্তু অর্থায়ন করবে। অর্থায়ন করলে বাংলাদেশের একটা সুবিধা কি, বাংলাদেশ কিন্তু জলবায়ুতে অনেক ভিকটিম একটা দেশ। তো এইখানে আমরা যে অনুদানগুলো পাওয়া দরকার, এটা কিন্তু আমাদের ন্যায্য, আমরা কিন্তু কার্বন নিঃসরণ করি না, কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোর কারণে কিন্তু আমরা কুফল ভোগ করি। এই কুফলের জন্য কিন্তু আমরা একটা যে দাবি অর্থের অনুদান, সেটা কিন্তু আমরা পেতে পারি, এবং আমরা কিন্তু এই জিনিসগুলো একটা নতুন করে দর কষাকষি হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা সংকটে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাংলাদেশকে বিভিন্ন সময় আশ্বস্তই করেছেন, আসলে চীনকে তিনি চীন বিরোধী, এখন চীনের সাথে তিনি কি সমঝোতা করবেন? তো এখন যদি হয় যে একটা সমঝোতার মাধ্যমে যদি আমরা কিছু সংখ্যক রোহিঙ্গাকে যদি আস্তে আস্তে ফেরাতে পারি, প্রত্যাবাসনটা যদি শুরু হয়, তাহলে তো একটা ইতিবাচক আমরা দেখতে পারি, দর কষাকষির জায়গাটা তৈরি হলো। কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম ট্রাম্প তো আসলে হচ্ছে সবসময় শুরু থেকেই হচ্ছে তার দেশটা আগে, এটা বলে এসছেন যে তার দেশ আগে। তো উনি দেশের বাইরে আসলে এত কিছু চিন্তা করেন না, উনি তার দেশ যেখানে লাভবান হবে সেখানেই যাবে। ওই প্যারিস জলবায়ু চুক্তি তার কাছে মনে হতো প্যারিস মানে জলবায়ু চুক্তি কি, মানে ওখানে আমাকে কেন টাকা দিতে হবে, ওই টাকা দেওয়ার লস। কিন্তু ওটার যে ওখানে টাকা দেওয়া বা অর্থায়ন করা, সেটা মানে তহবিলে করা, তো সেটা হচ্ছে গিয়ে যে কতটুকু গুরুত্বপূর্ণ পুরো বিশ্বের জন্য এবং তার নিজের দেশের জন্য, অত দূর পর্যন্ত উনি চিন্তা করতেন না। সবসময় তার ছিল যে তার এখানে কর্মসংস্থান বাড়াতে হবে, তাহলে আমার অভিবাসীরা এসে তো কাজ নিয়ে নিচ্ছে, তাহলে আমি কেন, আমার মার্কিনদের কাজ তো আগে, তারা আগে কাজ পাবে, ওরা কেন ঢুকবে, তাহলে ওদের ঢোকা বন্ধ করে দাও। ওবামা যখন ছিলেন, ওবামা কেয়ার একটা স্বাস্থ্যনীতি চালু করেছিলেন, যাতে করে সাধারণ মানুষ খুব সহজে স্বাস্থ্যসেবা পান। তো সেই ক্ষেত্রে হচ্ছে উনি এসে এটা কোনো স্বাস্থ্যনীতি, এটা বাতিল করে দাও। তো আগের যে প্রেসিডেন্ট ছিলেন তারা কিন্তু অনেক কিছু চিন্তা করে এক একটা নীতি তৈরি করেছেন, আর ট্রাম্প এসে সেগুলোকে অনেকটা ভাঙার চেষ্টা করেছেন, তার নিজস্ব নীতি তৈরি করতে চেয়েছেন, যে না আমার নীতি, আমার যেটা মনে হচ্ছে যে এটা দরকার নেই, আমার কাছে এটাই মনে হচ্ছে ভালো। এটাকে কিভাবে বলবেন? এটা কি ট্রাম্পের দেশাত্মবোধ নাকি
অদূরদর্শিতা। হ্যাঁ, প্রথমত সবাই ওনাকে মানে কি বলে ন্যাশনালিস্টই বলে, তো সেই ক্ষেত্রে দেশাত্মবোধ তো আছে, আর দূরদর্শিতার অভাব তো আসলে সবাই যতটুকু অভিজ্ঞ, আমার কাছে যেটা মনে হয় জো বাইডেন সেই তৃণমূল থেকে, সে এত বছর আগে থেকে রাজনীতির সঙ্গে জড়িত। উনি যে পরিমাণ পররাষ্ট্রনীতি নিয়ে চর্চা করেছেন, তত পরিমাণ চর্চা কিন্তু ট্রাম্প করেননি। উনি হঠাৎ করেই আসলে প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে উনি সবসময় আসলে ব্যবসায়ী মানুষ, তো আমার কাছে যেটা মনে হয় যে ওনার সবকিছুতেই একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি কাজ করে। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আছে এবং নগদ ফল পাওয়ার এক ধরনের প্রবণতা। এটা করলে কি হবে, না করলে কি হবে। যেমন কিম জং উনের সঙ্গে প্রথমে তো তাকে রকেট মানব অনেক কিছু বলে অনেক দিল যে উড়িয়েই দেব, এরপর কিন্তু একটা সমঝোতার চেষ্টা করেছেন। সেই ক্ষেত্রে উনি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, ইফতেখার সেটা বলেছেন যে যুদ্ধ বাঁধাননি উনি ওনার সফলতার দিকে। আফগানিস্তান থেকে নোবেল জয়ীরা পর্যন্ত যুদ্ধ বাঁধিয়েছেন। জিমি কার্টারের সময় যুদ্ধ হয়েছে, আপনার বারাক ওবামার সময় যুদ্ধ হয়েছে। ওনার সময় এই 4 বছর কোনো যুদ্ধ নতুন করে জড়াননি উনি। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছেন। তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ইসরায়েলের সঙ্গে সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটা ভালো সম্পর্ক তৈরি করার পেছনে ওনার কিন্তু কলকাঠি উনি নেড়েছেন। তারপর হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ার সঙ্গেও কিন্তু বেশ মোদিকে নিয়ে একটা কথা বলেছিলেন, কিন্তু আবার কিন্তু সম্পর্ক ভালোর দিকে হয়ে গিয়েছে। মানে পররাষ্ট্রনীতিতে আমার মনে হয় উনি একটু চেষ্টা করেছেন যে আচ্ছা ঠিক আছে, ওদের এত কিছুতে আমার নাক গলানোর দরকার নেই, যুদ্ধ বাঁধানোর দরকার নেই, আগে আমি আমার দেশটা হচ্ছে গিয়ে কিভাবে আমার জনগণ কিভাবে প্রথমে চাকরি পাবে, কিভাবে তাদের কর্মসংস্থান হবে, এই সব কিছু নিয়ে মনে হয় চিন্তাটা বেশি করেছেন। মানে নেগেটিভ অনেক কিছুই উনি গত 4 বছরে অনেক কিছু, কৃষ্ণাঙ্গদের উপর নির্যাতন, তো করোনা, তারপর হচ্ছে যে অ্যামিকনিকে লাস্ট যেটা ইয়ে হলো যে সুপ্রিম কোর্টে ওনাকে বিচারপতি নিয়োগ দেওয়া, সবকিছু নিয়ে ওনার কিন্তু সমালোচনার কোনো শেষ নেই গত 4 বছর। কিন্তু আবার এগুলো আছে যে কারণে হয়তো অনেকেই তাকে ভোট দিয়েছেন। মানে রিপাবলিকানরা তো দেবেনি, অনেকে হয়তো বা মানে 48% ভোট কিন্তু একেবারে কম ভোট না, এবং ব্যবধানটাও কিন্তু খুব বেশি না। উনি যদি জেতেন, জো বাইডেন জিতলেও খুব বেশি ব্যবধানে জিতবেন না। ট্রাম্প এবং বাইডেনের ব্যবধানটা খুব কম হবে, যেটা ওই যে এর আগে একবার আলগোরের প্রেসিডেন্ট 2000 সালে যখন উনি নির্বাচন করলেন, খুবই কম ব্যবধানে আলগোর আর হচ্ছে আপনার জর্জ ডব্লিউ বুশ, তারা দুজন ছিলেন। জি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমার দুজন সহকর্মী, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকি, এবং আমার সঙ্গে এছাড়াও ছিলেন লস্কর আল মামুন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এছাড়া এখানে ঢাকা স্টুডিওতে আমার সঙ্গে ছিলেন সৈয়দ ইফতেখার, ওমর ইনান এবং হাফসাতুন্নেসা। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।